আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ দুজনের মৃত্যুদণ্ড ও ৬ আসামির যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। রায় সন্তুষ্ট সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। উপদেষ্টা পরিষদে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন। কিছুক্ষণের মধ্যে সরাসরি টেলিভিশন ভাষণে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। স্বাধীনতার পর এই প্রথম কমল নতুন বাজেটের আকার। থাকছে না মেগা প্রকল্প, মূল্যস্ফীতির লক্ষ্য ৬.৫%। সুখবর থাকছে বেশ কিছু পণ্যের দাম কমার। ঈদযাত্রায় নেই কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে সময় মতো ছেড়ে যাচ্ছে সব ট্রেন। খুশি যাত্রীরা। এবং বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিট খারিজ করে দিল হাইকোর্ট। বহুল আলোচিত সাবেক মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রাখা হয়েছে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজার পুলিশের অনেকে ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ বাদী ও তার সহযোগীদের। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা ২ হাত উঁচু করে নামলেও পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে মাদক দিয়ে ঘটনা ভিন্ন খাতে নেয়ারও চেষ্টা করা হয়েছিল। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্তকৃত লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখে হাইকোর্ট। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি, তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা মনে করি মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান নিহত সিনহার পরিবার। তার বড় বোনের আক্ষেপ, পুলিশ কর্তৃক হত্যাকাণ্ডের পরও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে কক্সবাজারের তৎকালীন পুলিশের এসপি মাসুদ হোসেন। আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। বাদীর সহযোগী সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ, তৎকালীন আইজিপি বেনজির ও র্যাবের তখনকার ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চাপে এসপিকে মামলা থেকে বাদ দিতে হয়েছিল। সরকারের কারণে বাধাগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগেও মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার এবং অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় সরাসরি টেলিভিশন ভাষণে দেশের ৫৪তম বাজেট উত্থাপন করবেন তিনি। স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমছে। প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা। সামাজিক সুরক্ষা খাতে উপকারভোগীর সংখ্যাও কমছে, তবে বাড়ছে ভাতার পরিমাণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেটে থাকছে না নতুন কোনো মেগা প্রকল্প। চড়া মূল্যস্ফীতির মধ্যে বাড়ছে ভ্যাট ও করের হার, ঘাটতি ৪.২৫%। মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬.৫%। আরো জানাচ্ছেন শারফুল আলম। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকার ও নিজের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের ব্যয় ধরা হচ্ছে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকা। ইতিহাস সৃষ্টি করে আগের অর্থ বছরের চেয়ে প্রায় ৮,০০০ কোটি টাকা কমছে নতুন বাজেটে। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে কোনো মেগা প্রকল্প নিচ্ছে না। বিশাল বাজেটে উন্নয়ন, পরিচালনা, খাদ্য, দেশি বিদেশি ঋণ পরিশোধ ও অগ্রিম ঋণ প্রদান
এডিবি মিলিয়ে এই অর্থ ব্যয় করতে চায় সরকার। বাজেটের এবারের বিশেষত্বটা হলো যে একটা ভিন্ন প্রেক্ষাপটে বাজেটটা করা হচ্ছে, সুতরাং সেখানে এই প্রেক্ষাপটটাকে মাথায় রেখে, কারণ একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন এটার মধ্য দিয়ে এই সরকার আসছেন এবং তাদের কাছে প্রত্যাশা তো থাকবে যে এই বাজেটটা সাধারণ মানুষের যে কল্যাণ সেই কল্যাণটা নিশ্চিত করতে পারবে, বিনিয়োগটাকে চাঙ্গা করতে পারবে, কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবস্থা করতে পারবে। যেখানে প্রত্যাশার চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ এই দুটোকে সমন্বিত করতে হবে তাদের। বাজেটের আকার কমলেও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,63,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে 2,26,998 কোটি। চড়া সুদে ঋণের পরিমাণ কমাতেই ঘাটতির লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। কঠিন অর্থনীতির এ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, এই যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওইটা করাতে হচ্ছে কি, সেই সুবিধা পেলো, আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারে তারা সুবিধা পায় না। এগুলো তো আমি তো এসআরওটা সব বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবো না। আপনি শিপিং বিজনেস আছেন, আপনি যেটা দিচ্ছেন আরেকজন দেবে, কিন্তু এর জন্য ওই হাউসের জন্য অতটা এটা আমরা করব না। তো সার্বিকভাবে বাজেটের জিনিসটা আমরা যেটা যে হলো কর্মসংস্থান, সেগুলো মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষার প্রতি আমরা একটু নজর দেবো। শিক্ষা যদি আমরা বলছি চেষ্টা করছি, কিন্তু এখনো পারি নাই শিক্ষা শৃঙ্খলা আনতে। স্বাস্থ্য সেবাটা আমরা টাকা যে দিচ্ছি, কম দিচ্ছে তাও না, ইমপ্লিমেন্টেশন খুব খারাপ। ইকুইপমেন্ট কেনে পড়ে থাকে, নষ্ট হয়, আবার ওখানে কিছু ম্যান পাওয়ারের প্রবলেম আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে 2025-26 সালের বাজেট অনুমোদনের পর বাজেট উপস্থাপনের জন্য এরই মধ্যে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে পৌঁছেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে 2025-26 অর্থবছরে 7,89,999 কোটি টাকার বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বাজেটের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, মন্ত্রী পরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এবারের বাজেটে বিভিন্ন পণ্যের উপর শুল্ক ও ভ্যাট বাড়ানো বা কমানোর প্রস্তাব আসতে পারে, যার ফলে কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে। আবার সুখবর মিলতে পারে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনার তালিকায় রয়েছে চিনি, সয়াবিন তেল, জ্বালানি তেল, এলএনজি, নিউজপ্রিন্ট, বিদেশি জুস। আর বাড়ার তালিকায় রয়েছে রড, এসি, ফ্রিজ, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিগারেট ও প্লাস্টিক পণ্য। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে চাল, ডাল, তেলের দাম কমানোর লক্ষ্যে এবারের বাজেটে এসব পণ্যের উপর শুল্ক ছাড়ের প্রস্তাব করা হতে পারে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে 15% ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। অপরিশোধিত জ্বালানি তেলের উপর শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক 10% থেকে 3% কমানো হতে পারে। এর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে। এছাড়া স্থানীয় শিল্প যেমন টায়ার, টিউব, ব্রেক শু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইট উৎপাদনের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির উপর শুল্ক কমানোর প্রস্তাব থাকতে পারে এবারের বাজেটে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে বড় উপকরণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক উপকরণ। এছাড়া সারা বছরই সম্ভাবনাময় চামড়া শিল্পে এমন উপকরণ সাশ্রয়ী মূল্যে রাখা জরুরি। সেই বিবেচনায় চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানে শুল্ক 5% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব করা হতে পারে এবারের বাজেটে।
এবারের বাজেটে চিনির বাজার মূল্য স্থিতিশীল রাখতে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টন 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা করার প্রস্তাব রাখা হচ্ছে বলে জানা গেছে। দেশীয় শিল্প প্রতিষ্ঠায় ও স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হিসাবে সয়াবিন মিল কিংবা কাগজ শিল্পের আমদানিকৃত কাঁচামাল বা উপকরণের উপর শুল্ক হ্রাসের প্রস্তাব থাকছে বাজেটে। পাশাপাশি থাকছে নিউট্রালাইজ সয়াবিন তেলের শুল্ক রেয়াতের প্রস্তাব। এদিকে রাজস্ব আদায়ে প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর ও মূল্য সংযোজন কর বৃদ্ধির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মাত্র 6 মাস আগে ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারকদের উপর কর্পোরেট কর দ্বিগুণ করার কথা। এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। বিগত 2024-25 অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতে 3% অতিরিক্ত সব আমদানি নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু এতে মোটরসাইকেলের দাম সেই অর্থে কমতে দেখা যায়নি। আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শুল্ক ব্যাট কিছুটা কমানোর সিদ্ধান্ত আসতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার সংসদ না থাকায় বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি বাজেট বক্তব্য তুলে ধরবেন অর্থ উপদেষ্টা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম, কথা বলছি তার সাথে। তরিক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিকেল 3টা নাগাদ 54তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, এবং সেই সাথে এই জেনেছি স্বাধীনতার পর এবারই নাকি প্রথম বাজেটের আকার আগের বছরের তুলনায় এবার কমছে। তো নতুন বাজেটে কোন কোন খাতে কত বরাদ্দ থাকছে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন যে সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে কিন্তু এবারের বাজেট উত্থাপিত হতে যাচ্ছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অর্থ উপদেষ্টা তিনি কিন্তু এখন এই বিটিভি ভবনে রয়েছেন, এবং এখান থেকে কিন্তু বিকাল 3টা নাগাদ জাতীয় বাজেট কিন্তু উত্থাপন করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এবারের বাজেট প্রায় 7,90,000 কোটি টাকা, এবং যেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5 লাখ কোটি টাকারও বেশি, অর্থাৎ 5,64 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এইবারের বাজেটটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 54তম বাজেট, যেখানে এবারই প্রথম বিগত বছরের তুলনায় কিছুটা কম আকারের বাজেট কিন্তু নির্ধারণ করা হয়েছে। আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি, এবারের বাজেটকে কিন্তু এই সরকার একদিকে যেমন বলছে মূল্যস্ফীতি কমানো, জীবনযাত্রার মান উন্নয়ন, ঠিক তেমনি আবার বলছে রাজস্ব যে ঘাটতি, সেই ঘাটতি কমিয়ে রাজস্ব আদায় কিভাবে বৃদ্ধি করা যায়। অর্থাৎ একদিকে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার মান বাড়াতে গেলে ঠিক যেমনি মূল্য কমানো হবে, অর্থাৎ কিছু পণ্যের মূল্য বা দাম যেখানে কমানো হচ্ছে, ঠিক অপরদিকে যে বিশাল রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রা আদায় করতে গেলে কিন্তু বেশ কিছু পণ্য, অর্থাৎ নতুন করে প্রায় 200-রও বেশি পণ্য কিন্তু নতুন করে মূল্য বা কর ধরা হবে, যার ফলে কিন্তু জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যেতে পারে বা সাধারণ মানুষের পরে আরও বাড়তি চাপ পড়তে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এবারের বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। অর্থাৎ আগে যেখানে ব্যক্তি কর সীমা সর্বনিম্ন কর ছিল হচ্ছে 5,000 টাকা, এবার সাধারণ মানুষকে কিন্তু এই করে উদ্বুদ্ধ করার জন্য সেটা কিন্তু 1,000 টাকা করা হচ্ছে। একই সাথে এবারে কিন্তু ব্যক্তি কর সীমার আওতা আগে যেমন 3.5 লাখ টাকা, এবারও কিন্তু সেটাই থাকছে, অর্থাৎ অপরিবর্তিত থাকছে। একই সাথে বর্তমানের মধ্যে হয়তো পেশ হতে যাচ্ছে অর্থ উপদেষ্টা যে বাজেট উত্থাপন করবেন বিটিভি এবং বেতারের মাধ্যমে, এখানে যেটা বলা হচ্ছে এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, অর্থাৎ বেশ কিছু শর্ত মেনে কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ এবারও থাকছে। সব মিলে যদি মোটা দাগে বলা হয়, আর কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে, এবং তারপরেই আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখান থেকেই বর্তমান সরকারের যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি বাজেট উত্থাপন করবেন, যেখানে বাজেটের আকার ধরা হয়েছে প্রায় 8 লাখ কোটি টাকা, এবং সেই ক্ষেত্রে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5,64,000 কোটি টাকা, যার ফলে এখানে কিন্তু একদিকে ব্যক্তি জীবন মান উন্নয়নে কিছু পণ্যের কিছু ছাড় দেওয়া হচ্ছে, ঠিক তেমনি বড় একটা অংশের উপরে কিন্তু নতুন করে কর বসানো হচ্ছে, যার ফলে কিন্তু মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি কমানোটাকে চ্যালেঞ্জ হিসেবে বলছেন কিন্তু বিশেষজ্ঞরা। তো আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে। বিকাল 3টা নাগাদ জাতীয় টেলিভিশন বিটিভি এবং বেতার থেকে কিন্তু সারা দেশে একযোগে কিন্তু এই বাজেট সম্প্রচার করা হবে। তো বিটিভি ভবনের সামনে থেকে বাজেট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। তনুজা। তরিক, আপনাকে ধন্যবাদ।
ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটলে বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতর বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের আগে ও পরে রাখা হয়েছে স্পেশাল ট্রেন সার্ভিসের। এদিকে ঈদে ঘরমুখো মানুষের এখনো খুব একটা ভিড় নেই কমলাপুর রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঈদের ছুটি এখনো শুরু হয়নি, তবুও নারীর টানে অনেকেই ছুটেছে বাড়ির পানে। 31 মে থেকে ঈদ যাত্রা শুরু হলেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের খুব একটা ভিড় নেই। অনলাইনে টিকিট কেটে অনেকটা স্বস্তিতেই প্রিয়জনের কাছে ফিরছেন যাত্রীরা। গতবারের চেয়ে একটু কম আছে, অতটা বোঝা যাচ্ছে না। এখনো তো টাইম আছে, এখনো তো সরকারি ছুটি দেয়নি পুরোটাই। প্রতি বছর অনেক কম সিকিউরিটি থাকে, এবার সিকিউরিটিটা অনেক ভালো ব্যবহার করছে এবং বাইরের যে টুকাই যারা আছে এরা এখানে ঢুকতে পারছে না। এবছর টিকিটবিহীন যাত্রীর সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। ঈদে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে ঈদের আগে 4 থেকে 6 জুন এবং ঈদের পরে 9 থেকে 14 জুন বিশেষ ট্রেন সার্ভিস চালু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ধারণা করছি 4 এবং 5 তারিখে যাত্রীর চাপ বাড়বে। কোনো ট্রেন যদি অত্যাধিক বিলম্ব হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পেয়ার র্যাক রেডি আছে। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও নেই যাত্রীদের বাড়তি চাপ। ভিড় এড়াতে আগেভাগেই অনেকেই ফিরছেন বাড়ি, তবে 4 তারিখ থেকে ভিড় বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। লাস্ট টাইম একটু ঝামেলা হয়, সো আমি চাচ্ছি না আসলে লাস্ট টাইম এত ঝামেলার মধ্যে যেতে। আমি একটু আগে চলে যাব, আবার ছুটি কাটিয়ে আবার চলে আসবো নিজের মতো করে। আগে থেকে অনেক ভালো, আগে টিকিট পাওয়া যেত না এটা সত্যি, বাট এখন টিকিট পাওয়া যায়। এখন পিপল আর ভেরি হাম্বল, দে আর ট্রাইং টু কোঅপারেট উইথ আস। 5 থেকে 6 তারিখে যে আপনার শিডিউলটা 4 তারিখ থেকে শিডিউলটা হ্রাস। তবে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাস বাড়ানো সম্ভব বলে জানান বাস মালিকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন। রবিবার হাইকোর্টে দায়ের করা রিটে বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। পরদিন শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে 17তম সভাপতি হিসেবে নিয়োগ পান বাংলাদেশের ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জনক ফারুক আহমেদ সাহেবও জাতীয় ক্রীড়া পরিষদের নমিনেটেড ডাইরেক্টর ছিলেন এবং এখন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন উনিও আসলে আমিনুল ইসলাম বুলবুল সাহেবও জাতীয় ক্রীড়া পরিষদেরই নমিনেটেড। এটা ওনাদের এখতিয়ার, এটা বিসিবি কনস্টিটিউশন অনুযায়ী ওনাদের এই আছে, এটা ওনাদের জন্য রিজার্ভ করা আছে। তো ওনারা যেটা করেছে এটা ওনাদের প্রসেস অনুযায়ী করেছে। দ্রুতই জামাত ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেবে নির্বাচন কমিশন। ইসি এই বিষয়ে ইতিবাচক বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। এর আগে এসব ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। বৈঠক শেষে তিনি বলেন, গতকাল আদালত ইসিকে নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে আদেশ দিয়েছে। জনগণ দ্রুত জামাতকে আগের অবস্থায় দেখতে পাবে বলে তাদের প্রত্যাশা। পাশাপাশি আদালতের আদেশ অনুযায়ী অনায়াসেই তাদের নির্ধারিত প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবেন বলেও আশাবাদ জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজশাহী মহানগরীর পুলিশ লাইন সংলগ্ন বুলনপুর ও চারঘাট উপজেলায় অবস্থিত রাজশাহী ক্যাডেট কলেজ ঝুঁকিমুক্ত রাখার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে প্রতিরোধমূলক কাজ শুরু করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের দাবি প্রতিবছর সংস্কার না করে স্থায়ী বাঁধ নির্মাণের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। রাজশাহী পুলিশ লাইন্সের সামনে বুলনপুর এবং চারঘাটের রাজশাহী ক্যাডেট কলেজের দক্ষিণ অংশের মাটি সরে গিয়ে সেখানে গভীরতা বৃদ্ধি পাচ্ছে। যে কোনো সময় তলদেশের মাটি আরও সরে গিয়ে মূল বাঁধে ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে অল্প সময়ের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এরই মধ্যে জরুরি ভিত্তিতে এই 2 স্থানের রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা হয়েছে।
দুইটি পৃথক সংস্কার কর্মসূচির আওতায় রাজশাহী টিবাদের পশ্চিমে 1,80,00,000 টাকা এবং চারঘাট উপজেলার রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকা রক্ষার জন্য 1,10,00,000 টাকা ব্যয় করা হচ্ছে। বর্ষাকালে দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বা নদী ভাঙনের ফলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ বা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় আমরা। রাজশাহীর এই বাঁধ নির্মাণ করা অনেক প্রয়োজন। এই বাঁধ হচ্ছে যদি বন্যার কারণে ভেঙে যায় এর ফলে আমরা অনেক আতঙ্কে থাকি। এটাকে যদি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা যেত তাহলে রাজশাহী নগরবাসী আরো ঝুঁকিমুক্ত হতো এবং স্বস্তি পেত। সংস্কার কাজের পরে স্থায়ী বাঁধ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ভবিষ্যতে আমরা পদ্মা নদী তীরবর্তী যেসব এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে সেসব এলাকা রক্ষার্থে আমাদের একটি বিস্তারিত স্টাডি সম্পন্ন হয়েছে। সেই স্টাডির যে সেই সুপারিশের আলোকে আপনার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পদ্মা নদীর ভাঙন রক্ষার্থে আমরা একটা প্রকল্প প্রস্তুত করতে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। জরুরি সংস্কার কর্মসূচির আওতায় বুলনপুরে 3,200 জিওব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে। অপরদিকে রাজশাহী ক্যাডেট কলেজের কাছে 24,800 বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বান্দরবানে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি বেড়েছে। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ও তুমরু এলাকায় অর্ধশতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। জেলার রুমা, থানচি ও খানচি আলীকদম সড়কে পাহাড় ধসে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে সড়ক। অন্যদিকে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় লামা উপজেলার 7টি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলার 7টি উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো পরিবারকে। অন্যদিকে টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে স্থলবন্দর এলাকায়, তলিয়ে গেছে বসতবাড়ি, সবজি ক্ষেত, রাস্তাঘাট। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওড়া নদীর পানি স্বাভাবিকের তুলনায় 42 সেন্টিমিটার বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন নকশার 6টি ব্যাংক নোটের ছবি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে নতুন নকশার 6টি ব্যাংক নোটের ছবি হস্তান্তর করেন। এ সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন প্রায় 1200 অবৈধ অভিবাসী। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত শনিবার 1194 জন অভিবাসী 18টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন। চলতি বছর এ পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তিনি জানান গত 5 বছরে যুক্তরাজ্য তার সীমান্ত নিয়ন্ত্রণ হারিয়েছে। অভিবাসীদেরকে যেভাবে চোরাকারবারীরা ট্যাক্সির মতো তুলে এনে চ্যানেল পার করাচ্ছে তা খুবই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এবছর এখনো পর্যন্ত 14,811 জন অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে দেশটিতে ঢুকেছেন, যা গত বছরের তুলনায় 42% বেশি। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের উপর পেট্রোল বোমা হামলায় 6 জন আহত হয়েছেন। পরিকল্পিত এবং একে সন্ত্রাসী কর্মকাণ্ড ধরে নিয়ে তদন্ত করছেন তারা। এবার খেলার খবর। $196 রানের লড়াকু সংগ্রহ গড়া সত্ত্বেও শেষ রক্ষা হল না বাংলাদেশ ক্রিকেট দলের। 16 বল হাতে রেখে পাকিস্তানের কাছে 7 উইকেটে হারল লিটন তাহিদরা। এতে 3 ম্যাচের টি20 সিরিজে হোয়াইট ওয়াশ হল টাইগাররা। 46 বলে 107 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা মোহাম্মদ হারিস। এই পরাজয়ে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। আরো জানাচ্ছেন এস এম আশরাফ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম জ্বলজ্বল করছিল। রঙিন আলোয় গ্যালারিতে ছিল গর্জন, উত্তেজনা আর রোমাঞ্চ। আর সেই আলোতেই হারিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-20-তে সর্বোচ্চ রান করেও বিবর্ণ মলিন মুখে মাঠ ছাড়তে হলো লিটন দাসদের। অথচ ব্যাট হাতে যেভাবে আগুন ছড়িয়েছিলেন তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন, তাতে মনে হচ্ছিল সেই আগুনে বুঝি স্বাগতিকরা ছারখার হয়ে যাবে। 10 ওভার 3 বলে দুজনের জুটিতে আসে 110 রান। 32 বলে 42 রান করে তামিম আউট হলো। 27 বলে 6-4 আর 3 ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। কিন্তু এই দুজনের বিদায়ের পরই ছন্দপতন। 11 রানে 3 উইকেট হারালে বলের সঙ্গে পাল্লা দিয়ে আর রান তুলতে পারেনি টাইগাররা। তবু এ রানকেই ঝড়ের বেগে অতিক্রম করে পাকিস্তান। মাত্র 45 বলে সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ হারিস। তার 8-4 আর 7 ছক্কার ইনিংসে সহজেই ম্যাচ জেতে স্বাগতিক দল। এ নিয়ে দ্বিতীয়বার 190 রানের বেশি করেও হারের তেতো স্বাদ পেল তাহিদ হৃদয়, জাকের আলীরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন ইংল্যান্ডে জন্ম নেয়া মিডফিল্ডার হামজা চৌধুরী। সকাল 10:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। আসন্ন এএফসি এশিয়ান কাপ 2027 বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার দল। এছাড়াও 4 জুন ভুটানের বিপক্ষে একটি ফিফা টায়ার 1 আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও মাঠে নামবে লাল সবুজ দলের প্রতিনিধিরা। রাতে দলের অনুশীলন সেশনে যোগ দেবেন হামজা চৌধুরী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ দুজনের মৃত্যুদণ্ড ও 6 আসামির যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। রায়ে সন্তুষ্ট সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। উপদেষ্টা পরিষদে প্রায় 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন। কিছুক্ষণের মধ্যে সরাসরি টেলিভিশন ভাষণে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। স্বাধীনতার পর এই প্রথম কমল নতুন বাজেটের আকার। থাকছে না মেগা প্রকল্প, মূল্যস্ফীতির লক্ষ্য 6.5%। সুখবর থাকছে বেশ কিছু পণ্যের দাম কমার। ঈদযাত্রায় নেই কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়। রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের সময় মতো ছেড়ে যাচ্ছে সব ট্রেন, খুশি যাত্রীরা। এবং বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিট খারিজ করে দিল হাইকোর্ট। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।